আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে মানুষের হাড়। যদি সন্দেহ থাকে এখানে সরকারি কোনো মেডিকেল ইয়ে থেকে এসে এখানে এটা ফরেনসিক করে দেখতে পারে। ধানমন্ডি 32-এর ঘটনায় বিএনপির একাংশ আওয়ামী লীগের পক্ষ নিল। বিএনপির একাংশের মায়াকান্না শুরু হয়ে গিয়েছে, তাদের কান্নাকাটি অলরেডি স্টার্টেড। আমি নিজে সাক্ষী। ধরেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে 300 জন মানুষ আছে, সাপোজ 295 জনই চায় বিচার হোক, সহযোগিতা করতে, কিন্তু 5 জন কেন্দ্রীয় কমিটির এরকম গুরুত্বপূর্ণ মানুষ আছে যারা বাধ্য করে শহীদ পরিবারকে মামলা দিয়েছে, তাদেরকে দিয়ে দেওয়াইছে। তারা দিতে চায় নাই, দেওয়াইছে কেন? কিছু মানুষকে তাদের জায়গা থেকে হাতে রাখার জন্য। তারা তাদের জায়গা থেকে কিছু মানুষকে একদম জিম্মি করে মামলা বাণিজ্য করছে, কিছু মানুষকে মামলায় নাম দিয়ে তাদেরকে ভাগে নেওয়ার ট্রাই করছে। এই 5% মানুষের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং বাকি সাধারণ 5%-এর মতো তারা কম ইম্পর্টেন্ট না, তারা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি ধারণ করে। একজন পিশাচ, তার কোনো বুকপিট নাই, সে একজন চরিত্রহীন মহিলা, তার মধ্যে কোনো চরিত্র নাই। তাকে যে পাতে খেতে দেওয়া হবে সে পাতি ছিদ্র করবে। জিয়াউর রহমান যখন তাকে দেশে সুযোগ দিয়েছিল, সে কি করেছে? রয়ের সাহায্যে জিয়াউর রহমানকে হত্যা করেছে। তাকে এরশাদ সুযোগ দিয়েছিল, তাদের সাথে কি করেছে? সেম কাহিনী করেছে। জামায়াত ইসলামী তাকে এখন সুযোগ দিতে চাচ্ছে। আবার যদি আসে, জামায়াত ইসলামকে এবার প্ল্যান করে দিয়েছিল, এবার যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, জামায়াত ইসলামকে একেবারে মানে কি বলবো, চিরতরে নিশ্চিত করে ফেলবে। খুবই খারাপ একটা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন, আমি যখন এই নিউজটি করছি লাইভ সাপোর্টে আছে আরাফাত। এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল। তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে। আবার লোকাল মানুষ হোক আওয়ামী লীগের হোক, দাবি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই করছে। তো বেধড়কভাবে পিটিয়েছিল। শয়তান শিকারে নেমেছে সরকার। দেশ জুড়ে পাতা হচ্ছে সুপরিকল্পিত ফাঁদ, আর সেই ফাঁদেই আটকে যাচ্ছে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা ডেভিল। এজন্যই এই অপারেশনের নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ধানমন্ডির 32 নম্বর শেখ মুজিবের বাড়ি নিয়ে যেন চাঞ্চল্য বা রহস্য থামছেই না। একের পর এক রহস্যজনক ঘটনা বেরিয়ে আসতেছে। অবশেষে প্রত্যেকটি রহস্য উদ্ঘাটন করার জন্য শেখ মুজিবের বাড়ির নিচের আন্ডারগ্রাউন্ডে যে জমে ছিল পানি, সেটা কিন্তু শেষ করা হয়েছে, এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে শেষ করার পরে সেখান থেকে কিছু হাড্ডি উদ্ধার করা হয়েছে। অনেকে দাবি করছে যে এখানে শেখ হাসিনা শিক্ষার্থীদের লাশ ফেলেছিল, যার কারণেই এই হাড্ডিগুলো পাওয়া যাচ্ছে। আবার অনেকেই বলছে না, এগুলো গরুর হাড্ডি। অনেকেই দাবি করছে এগুলো ভুয়া বানোয়াট, এটা মানুষ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে। তো প্রিয় দর্শক, কি আপনার কাছে মনে হয় সেটা তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো তার আগে বলবো ভিডিওটি সম্পূর্ণ আগে দেখুন। সমন্বয়ক সার্জিস আলম, সমন্বয়কদের প্রথম কাতারের একজন টপ লেভেলের সমন্বয়ক সার্জিস আলম অবশেষে ফেস দ্য পিপল সাগর ভাইয়ের লাইভে এসে সরাসরি বিএনপি নেতাদেরকে টার্গেট করে বা তাদেরকে আওয়ামী লীগের সাথে জড়িত বলে আখ্যায়িত করলেন। এক কথা বলতে পারেন যে বিএনপিকে ফাঁসিয়ে দিল। তো যাই হোক প্রিয় দর্শক, শেখ হাসিনা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে একের পর এক তার বিরুদ্ধে তদন্ত চলে, এবং গত কয়েকদিন যাবৎ তার যত আস্থানা ছিল সব কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ মুজিবের বাড়ি থেকে শুরু করে সকল আমলা জামলা কামলা যারাই ছিল তার পক্ষের সকলের বাড়িঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনার পক্ষ নিয়েই নাকি এখন বিএনপি আগানোর চেষ্টা করছে, যেই কালিমাটা লেপন করেছে বিএনপির বিরুদ্ধে সার্জিস আলম, অর্থাৎ একজন টপ লেভেলের সমন্বয়ক। তো যাই হোক প্রিয় দর্শক, তো চলুন আর তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি, তাহলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। ধানমন্ডি 32-এর ঘটনায় বিএনপির একাংশ আওয়ামী লীগের পক্ষ নিল। বিএনপির একাংশের মায়াকান্না শুরু হয়ে গিয়েছে, তাদের কান্নাকাটি অলরেডি স্টার্টেড। দর্শক, ছাত্রলীগ নিষিদ্ধের সময় যারা কষ্ট পেয়েছিলেন, যারা বলেছিলেন যেভাবে নিষিদ্ধ করা ঠিক হয়নি, এরপর তো বিএনপি ছাত্রদল নিষিদ্ধ করবে, দেখেন অগ্রিম ভয় পাওয়া শুরু করেছে। মানে নিজেদেরকে ছাত্রলীগের মতো মনে করে। বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য, ওই নেতারা, তারা ধানমন্ডি 32-এ জনগণ শান্তিপূর্ণ যে ক্ষোভ দেখিয়েছে, অবশ্যই শান্তিপূর্ণ, কারণ ওখানে কোনো অঘটন ঘটেনি, কোনো মানুষ আহত নিহত হয়নি, জাস্ট ইট পাথর ভেঙে ফেলেছে। সেই ঘটনায় আওয়ামী লীগের বয়ানের পক্ষে অবস্থান নিয়েছে এবং মায়াকান্না শুরু করেছে, ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন ধানমন্ডি 32-এ হাসিনা বলেছে দেশবাসীর কাছে বিচার চাই, বিচার চাই। এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও ধানমন্ডি 32-কে যারা জয়বাংলা করেছেন তাদের বিচার চাই। সরাসরি এই কথাটা বলতে পারেন না, কারণ বললে তো পিঠের চামড়া থাকবে না যে যারা ধানমন্ডি 32 ভেঙেছে তাদের গ্রেপ্তার করুন,
কিন্তু যা বলেছে তার অর্থ এটাই যে তাদের গ্রেপ্তার করুন। আওয়ামী লীগ যা বলছে সেটা, অবাক হচ্ছেন? এটাই সত্য। একটা খবর, ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরে জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব। এই শনাক্ত করা অর্থ কি? শনাক্ত করা, এটাকে ভাঙচুর বলছে। দেখেন এই শব্দগুলো কিন্তু আপত্তিকর। ভাঙচুর না, এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এভাবে ডক্টর ইউনূস সরকার সম্মান দিয়ে এই ঘটনাকে প্রেজেন্ট করেছে, জনগণের ক্ষোভ। তো সেটাকে ভাঙচুর, লুটপাট, এই শব্দগুলো এখানে প্রযোজ্য নয়। এগুলো আওয়ামী বয়ান, আওয়ামী ন্যারেটিভ। তো দর্শক, এখানে বলা হচ্ছে শনাক্ত করা সরকারের দায়িত্ব। শনাক্ত করা মানে কি? তাহলে গ্রেপ্তার করুন, শনাক্ত করে ধরুন, এই তো। কেন, কারা ধানমন্ডি 32কে জয়বানা করেছে আপনি জানেন না? এটা তো ক্যামেরার সামনে ভাই, এটা যারা করেছে তারাই তো লাইভ দিচ্ছে। এখন শনাক্ত করা গিয়েছে, এটা তো শনাক্ত। ছাত্ররা করেছে, বিএনপি ছিল, ইঞ্জিনিয়ার ইশরাকের লোকজন ছিল। এবার বুঝছেন কারা ছিল? ছাত্র দলের ছেলেরা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে ভেঙেছে, শিবিরের ছেলেরা নারাই তাকবীর স্লোগান দিয়ে ভেঙেছে। সব শ্রেণী পেশার মানুষ ছিল। কারা ধানমন্ডি 32 ভেঙেছে? সরকারকে শনাক্ত করতে বলছেন। এই শনাক্ত করার অর্থ হলো যে শনাক্ত করে গ্রেপ্তার করুন। আপনি এটা জানবেন না, কারণ আপনি 5 আগস্ট মাঠে ছিলেন না। 5 আগস্ট যারা ঘটিয়েছে ধানমন্ডি 32কে জয়বাংলা, তারাই করেছে। শনাক্ত হয়ে গিয়েছে না? এখন চুপ করে বসে থাকেন। আপনি 5 আগস্ট ঘটান নাই, আপনি 5 আগস্ট মাঠে ছিলেন না, বা জুলাই আগস্টের সাথে আপনি জড়িত নয়, আপনি জানেন না যে কারা ঘটিয়েছে। আমি বলছি যে আমি ঘটিয়েছি, আমরা ঘটিয়েছি, আমার লোকজন ঘটিয়েছে, আমার ভাইরা ঘটিয়েছে। এখন কি করবেন? এই যে শনাক্ত করে দিলাম, আপনার বাপ মোদিকে যে বলেন যে শনাক্ত করেছি, ধরতে বলেন আমাদেরকে, ইউনূস তো ধরবে না। কত বড় কথা দেখেন, শনাক্ত করা সরকারের দায়িত্ব। ভাই, এটা ক্যামেরার সামনে ঘোষণা দিয়ে করেছে, এটা তো রাতের অন্ধকারে না, এটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। এটা তো কোনো ঝটিকা টাইপের কর্মসূচি না, পূর্ব ঘোষিত। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী সদস্য গর্ষচন্দ্র রায়। আমরা বলি এটা যে ধানমন্ডি 32-এর নিচে ওখানে 5 তলা বা বড় কোনো ভবনের সন্ধান পাওয়া গেছে, আন্ডারগ্রাউন্ড ভবন। সেখানে আয়নাঘরের মতো ধারণা করা হচ্ছে, পানি, কুমির থাকতে পারে, হেলমেট পাওয়া যাচ্ছে, রহস্যময়। এটা পানি নিষ্কাশন করে সরকারকে এই রহস্য উদ্ঘাটন করতে হবে। আমরা দাবি করছি এইটা, আর গর্ষচন্দ্র দাবি করছে কারা ওই আন্ডারগ্রাউন্ড ভবন আবিষ্কার করেছে, এদেরকে শনাক্ত করে ধরুন। পার্থক্যটা দেখছেন? এরা কারা? এরাই হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধে কষ্ট পায়। আচ্ছা, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এটা তো আমরা নিশ্চয়তা দিয়েছি আপনাদেরকে, সরকার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, আমরা আপনাদের জানিয়ে দিয়েছি। তখন এই গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, এই 3 জনের আশেপাশে লোক থাকবেন, আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট শুনে হার্ট অ্যাটাক না করে। এমনিতেই দুর্বল এরা, এরা অসুস্থ। এই গয়েশ্বরচন্দ্রের স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী মারা যাওয়ায় তেমন শোক পায়নি, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ খুব কষ্ট পাবে। অতএব এদেরকে একটু দেখেন, নিপুণরা একটু খেয়াল রাখেন আপনার আত্মীয় দিকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনা সরকারের দায়িত্ব নিয়ে আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক সমাজ, সেখানে কথা বলেন। জাতীয়তাবাদী কত সমাজ, এগুলো খাওয়া নাই। আলোচনা সভায় 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র। আপনি উদ্বিগ্ন না? তো তাহলে গয়েশ্বরচন্দ্র রায়ের লোকজন একটু ফিরাতে যেতেন, আপনি একটা ফেসবুক পোস্ট দিতেন যখন বাংলার ঘোষণা দেওয়া, ভাই ভাঙেন না। ডক্টর ইউনূসকে ফোন করতেন যে স্যার বাঁচান, স্যার ধানমন্ডি 32 বাঁচান। আপনি আওয়ামী লীগের লোকজন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এরা যে এরকম হাত মেলে দাঁড়াতেন যে না না বাচ্চা তোমরা ভাঙিও না, কষ্ট পাবো। এখন আপনি মায়া কান্না দেখাচ্ছেন কেন? ঘোষণা দিয়ে এটি ঘটানো হলেও সরকার কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আচ্ছা, লক্ষ লক্ষ মানুষ ঘোষণা দিয়ে গিয়েছে, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা মানে কি সরকার গুলি করবে? সরকার তো চেষ্টা করেছে, সেনাবাহিনী বুলডোজার থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে, কিন্তু জনগণের যে স্রোত, লক্ষ লক্ষ জনগণকে থামিয়ে দেওয়া মানে তাদেরকে গুলি করা, টিয়ারশেল মারা। এটা করবে? আপনি এই পরামর্শ দেন? হ্যাঁ, গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যের কথা এটাই, যে এদেরকে গুলি করা উচিত ছিল। হাসিনার পক্ষ নিয়ে ধানমন্ডি 32 ইটপত্র রক্ষা করতে জনগণকে গুলি করবে। এই গয়েশ্বরচন্দ্র রায়রা কোন পক্ষের লোক, ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি। আমি নিজে সাক্ষী। ধরেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে 300 জন মানুষ আছে, সাপোজ 295 জনই চায় বিচার হোক, সহযোগিতা করছে, কিন্তু 5 জন কেন্দ্রীয় কমিটিরই এরকম গুরুত্বপূর্ণ মানুষ আছে যারা বাধ্য করে শহীদ পরিবারকে মামলা দিয়েছে, তাদেরকে দিয়ে দেওয়াইছে। তারা দিতে চায় নাই, দেওয়াইছে কেন? কিছু মানুষকে তাদের জায়গা থেকে হাতে রাখার জন্য। তারা তাদের জায়গা থেকে কিছু মানুষকে একদম জিম্মি করে মামলা বাণিজ্য করছে, কিছু মানুষকে মামলায় নাম দিয়ে তাদেরকে বাগে নেওয়ার ট্রাই করছে। এই 5% মানুষের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং বাকি সাধারণ 5%-এর মতো তারা কম ইম্পর্টেন্ট না, তারা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি ধারণ করে। মারুফ ভাইয়ের সাথে আমি একটা বিষয় একদম সম্পূর্ণ একমত, যে অবশ্যই আমাদের যারা ছাত্র প্রতিনিধি সেখানে গিয়েছিল তাদের সতর্ক থাকা উচিত ছিল, এবং অবশ্যই তাদের যৌথ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে বা তাদেরকে সাথে নিয়ে যাওয়া দরকার ছিল। এটা তাদের জায়গা থেকে তাদের ভুল হয়েছে, হয়তো এটা যদি না করতো তাহলে এত বড় একটা ঘটনা নাও ঘটতে পারতো। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে সরকার আসলে স্টুডেন্টরা চালাচ্ছে, আসলে এই বিষয়টা কিভাবে আসলে বাস্তবসম্মত বা প্রাসঙ্গিক হতে পারে? আমাদের সরকারে 3 জন ছাত্র প্রতিনিধি আছে, 2 জন ছাত্র প্রতিনিধি 2টা করে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন, কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নেই। তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বিভিন্ন বিষয়ে কাজ করেন। আমাদের যে 2 জন ছাত্র প্রতিনিধি 2টি মন্ত্রণালয়ে আছেন, খুব স্বাভাবিকভাবে আপনি যদি চিন্তা করেন যে তিনি তার 2টি করে মন্ত্রণালয় সামলানোর পরে তিনি বাকি যে অন্যান্য আরো আমি ধরছি 30টি 40টি মন্ত্রণালয় আছে, কোনোভাবেই কি তার সম্ভব সেই মন্ত্রণালয়গুলোর খোঁজ রাখা, সেগুলোর কাজ করা, কোথায় ভুল হচ্ছে সেগুলো জানা, তারপর রাইটটা তাকে বলা, এই অ্যানালাইসিস গুলো করা? এটা তো সম্ভব না।
যেই জিনিসটার জন্য আমি নাহিদ ইসলামকে দায়ী করতে পারি তার দুইটা মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে জবাবদিহিতার আওতায় আনতে পারি তার দুইটা মন্ত্রণালয়। তো এই বিষয়ক মন্ত্রণালয় কোনো কিছুতে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করি। কিন্তু ধরেন আজকে আপনি বিচার বিভাগ সংক্রান্ত একটি সমস্যা দেখছেন, সেটি তো আপনি ছাত্র প্রতিনিধিদের বলতে পারেন না। আজকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছেন, সেটি আপনি ছাত্র প্রতিনিধিদের বলতে পারেন না। আজকে আপনি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি রোধ হচ্ছে না, সেটি আপনি গিয়ে ছাত্র প্রতিনিধিদেরকে দায় করতে পারেন না। মানে সবচেয়ে বড় কথা, আমরা প্রত্যেকে নির্দিষ্ট কিছু জায়গার জন্য রেসপন্সিবল। সেটার জন্য এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আপনি দায়ী করে দিতে পারেন না যে কোনো ব্যর্থতার জন্য। যদি সেটার জন্য দায়ী হয় তাহলে একইভাবে বিএনপিও দায়ী, ছাত্র দল দায়ী, কারণ তারাও তো এই অভ্যুত্থানের শক্তি, তারাও তো এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। একইভাবে একজন রিক্সা চালকও দায়ী। ব্যাপারটা এরকম না, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে দায়গুলো নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে ছাত্র প্রতিনিধি যারা যেই মন্ত্রণালয়ে রয়েছে তাদের দায় আমরা তাদেরকে দেই। আমরা অন্যান্য উপদেষ্টাদেরকে মনে করি তারা স্বাধীন স্বতন্ত্র সত্তা, এই জন্য তাদের যে কোনো বিষয় আমরা তাদের সমালোচনা করি। তাদের একটি নির্দিষ্ট যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়কে সামনে রেখে তাদেরকে বিভিন্ন প্রশ্নের আওতায় আমরা নিয়ে আসি। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো একটি ব্যর্থতার দায় কোনোদিন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে সামগ্রিকভাবে দিয়ে দেওয়া যায় না। এইটুকু যদি আমরা দিয়ে দিই, আসলে আমরা মনে করি যে এটি আমরা ব্যর্থতাকে আরো সামনের দিকে প্রলম্বিত করব। আমাদের জায়গা থেকে বেশ কিছু বিষয় রয়েছে। দেখুন, আমি একটা জিনিসে একটু মানে দুঃখের সাথে দ্বিমত জানিয়ে যাই। আমার কাছে মনে হচ্ছে স্মাইল সম্রাট ভাই যে একটি কথা বলেছেন, তিনি তিনবার বলেছেন, আমি তিনবারই নোট করেছি বিষয়টা। এটা খুবই দুঃখজনক এবং আমার মনে হয় যে তিনি যখন বললেন এভাবে যে 1 মাসের অতি বিপ্লবীরা, এটা বলে এই বিপ্লবে 36 দিনে আমি ধরে নিচ্ছি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বা অংশগ্রহণ করেছেন তাদেরকে ছোট করা হয়েছে। এবং আমি আমার জায়গা থেকে মনে করি এটা আমাদের অকৃতজ্ঞতা। আসলে আমরা 16 বছর না, আমি 1600 বছর সংগ্রাম করি। দিন শেষে যাদের বিচক্ষণতা, দূরদর্শিতা, নেতৃত্বে 36 দিনে কিংবা যাদের অংশগ্রহণে ইভেন 36 দিনে এত বড় একটা স্বাধীনতা এসেছে, যেটা বিগত 16 বছরে অন্যান্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েও যে কোনো সীমাবদ্ধতার কারণে, হোক ভিতরে ভিতরে নেগোসিয়েশন, হোক তাদের দূরদর্শিতার অভাব, হোক নেতৃত্বের অভাব, হোক ঐক্যবদ্ধ হওয়ার অভাব, যে কোনো অভাবের কারণে যারা করতে পারেনি, তাদেরকে এই স্পেশাল একটা থ্যাঙ্কস গিভিং মনোভাব, চিন্তা ভাবনা থাকা উচিত তাদের প্রতি, যারা 36 দিনে না, ইভেন এটা যদি একদিনে হতো, একদিনে যেই অতি বিপ্লবীরা, ইভেন আপনি যেই বিশেষণে তাদেরকে বিশেষায়িত করেন না কেন, যারা জীবনের মায়া ত্যাগ করে এই কাজটা সামনে থেকে করেছে, তাদের প্রতি আজকে 25 সালে নয়, 2050 সালে গিয়েও ওই মিনিমাম রেসপেক্ট আমাদের থাকা উচিত। এরকম একটা থিন লাইন টেনে দিয়ে 1 মাসের অতি বিপ্লবী তাদেরকে ছোট করা আমাদের ছোট মন মানসিকতার পরিচয়। আমরা যেন এটা ভবিষ্যতে না করি। কিন্তু জনাব এই শাহরিজ বিষয়ে আলম, দায় আমি নিতে আমি আমাদের জায়গা বিপ্লবীদেরকে থেকে বলি নাই, আমি বলেছি অতি বিপ্লবী। আপনি তো বিপ্লবী, আমি বিপ্লবী, আমরা না, অতি বিপ্লবী। আমি কিন্তু কথাটা স্পষ্ট করে বলেছি, আমরা সবাই বিপ্লবী যারা আন্দোলনের সাথে ছিলাম, কিন্তু কেউ কেউ অতি বিপ্লবী সেজেছে, যে তার যে যা করেছে তার থেকে অনেক বেশি বিপ্লবী সেজেছে, সেটাকে আমি বলেছি অতি বিপ্লবী। আমি বিপ্লবীদেরকে ছোট করি না। ভাই এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে দুই জায়গা থেকে, আমান ভাইয়ের থেকেও এসেছে, সম্রাট ভাইয়ের থেকেও, যে আহত এবং শহীদ পরিবার। ট্রু ভাই, একদম। আমাদের শহীদ পরিবারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যা করা দরকার ছিল, আহতদের জন্য যা করা দরকার ছিল, ততটুকু করে নাই। হয়তো তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, চেষ্টারও কমতি থাকতে পারে, সীমাবদ্ধতা অনেক ছিল, যতটুকু করা উচিত ছিল ততটুকু হয় নাই। কিন্তু ভাই, যেটুকু করেছে এই ফাউন্ডেশন করেছে, এই সরকার করেছে। আমাদের জায়গা থেকে, আমি ফাউন্ডেশনে 2.5 মাস দায়িত্বে ছিলাম। আমি ফাউন্ডেশনে এখন পর্যন্ত আমার তখন পর্যন্ত সাজিদ প্রায় ভাই, 850 সাজিদ ভাই, যেটুকু করেছে সরকার করেছে মানে ভাই, সরকারই তো সময়। করবে। আপনি জুলাই ফাউন্ডেশন তো করবে, Exactly ভাই। যেটুকু করেছে মানে আপনারাই তো করবেন। এই জন্যই তো ভাই দায়িত্ব দেওয়া হয়েছে আমি শেষ আপনাদেরকে। করি ভাই, শেষ করি। ভাই মানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে যখন সিস্টেমটাতে ওয়ার্ক করি, তখন এটা সীমাবদ্ধতা আমরা দেখে ওই বিষয়গুলো অ্যাড্রেস করতে পারি। বাইরে থেকে যত সহজে মনে হয় একটা জিনিস ফাংশন করা, এত সহজে চাইলেও ফাংশন করানো সম্ভব না। আমাদের এই ফাউন্ডেশনের একটা অফিসকে বড় করার জন্য আমাদের অন্তত 10টা অফিসে যেতে হয়েছে, আমাদেরকে এখানে আর 1000 স্কোয়ার ফিট একটু জায়গা দেন। তো এই যে প্রত্যেকটা ধাপে ধাপে যে সীমাবদ্ধতা, ভাই মানে আমরা তো ধরেন শেখ হাসিনাকে সবাই মিলে দেশ ছাড়া করেছি, কিন্তু এই যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তার যে মানুষজন, তারা কিন্তু এখন ওইগুলোতে হয় ঘাপটি মেরে বসে আছে, না হয় তারা তেল দেওয়া শুরু করেছে, তারা এখন মাইম্যান সাজার চেষ্টা করছে, কিন্তু তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অসহযোগিতা করছে। আমি আমার এই ফাউন্ডেশনের 2.5 মাস সময় আমি দেখেছি 850 ভেরিফাইড শহীদ ছিল। সেখানে আমি আমার 2.5 মাসে 650 শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতা চেক নিয়ে গেছি। এটা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা নেই যে সেই সহযোগিতাটা প্রত্যাশিত কিনা, সেটাই যথাযোগ্য কিনা, এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। বাট আমরা আমাদের জায়গা থেকে গিয়েছি, আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো 3 মাস আগের যে কথা, ওই কথাটা এখনো বলছেন গতানুগতিক ভাবে, যে শহীদ এবং আহতদের কোনো লিস্ট প্রকাশনে। কে বলছে ভাই? আপনারা সার্চ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এমএসএ গিয়ে দেখেন তাদের পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে এটি বলা হয়েছে নতুন করে যদি এখানে কেউ বাদ পড়েন, তাহলে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো সিভিল সার্জন অথবা জেলা প্রশাসনের কাছে দিয়ে আপনারা ইনক্লুড করাতে পারবে। আলাদা করে লিস্ট প্রকাশ করা হয়েছে, আমরা যেন ইনফরমেশন গুলোতে একটু আপডেট থাকে। আমাদের জায়গা থেকে দেখেন ভাই, একটা ক্লিয়ার কথা, আমরা আমাদের জায়গা থেকে বলি, আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, বেঁচে আছে এটা যেমন বোনাস,
নতুন করে যতটুকু করার সুযোগ হয়েছে এটা একটা আমানত ভাই। আমরা আমাদের এই 27 বছরের জীবনে কোনোদিন কল্পনাই করি নাই আজকে থেকে 1 বছর আগে যে আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভূমিকা রাখার মতো এমন একটা জায়গায় এই 1 বছরের মাথায় চলে আসবো। ইভেন আমাদের জীবদ্দশার শেষ সময়েও আমরা এটা কল্পনাই করি নাই যে মারা যাওয়ার আগেও আমরা এরকম একটা জায়গায় থাকবো। ভাই আমরা আমাদের চোখের সামনে হাজার কোটি টাকার মালিক মানুষকে দেখছি যে মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেছে, দাড়ি ছেঁচে ফেলতে হয়েছে ভাই। আমরা আমাদের চোখের সামনে দেখছি বড় বড় মন্ত্রী ছিল, হাতে হাত তোড়া পরে মাথা নিচের দিকে দিয়ে হেঁটে যাইতে হইতেছে। এগুলো তাদের কর্মের ফল ভাই। তো আমরা আমাদের জায়গা থেকে যেটুকু পেয়ে গেছি কল্পনার বাইরে অনেক বেশি। এখন এসব অর্থ ক্ষমতা আমাদেরকে ভাই টানে না, টানলে শেখ হাসিনা এখন এই বাংলাদেশ আমাদের যা অফার করতে পারবে শেখ হাসিনা তার চেয়ে বেশি অফার করে ফেলছিল, দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এগুলো টানে না। কিন্তু ভাই আমরা তো এই সিস্টেমটাকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যে জায়গাটাতে দেখছি, দেখেন আমান ভাই একটা কথা বললো কিংবা সম্রাট ভাই বললো, তার সম্রাট ভাই একবার একটা বললো যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করা উচিত না। আবার তিনি বললেন যে এখন একটা সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেয়া। সো বিষয়টা কিন্তু কনফ্লিক্ট, বাট ট্রু হচ্ছে এটাই, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের লাগবে। খুবই খারাপ একটা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন। আমি যখন এই নিউজটি করছি লাইভ সাপোর্টে আছে আরাফাত। এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল। তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে। আবার লোকাল মানুষ হোক আওয়ামী লীগের হোক, দাবি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই করছে। তো বেধড়কভাবে পিটিয়েছিল। গতকালকে বলছি 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ওই 3 জনের মধ্যেই একজন ছিল আরাফাত। আরাফাত এই মুহূর্তে আল্লাহর জিম্মায় আছে, এক ধরনের আমরা বলতে পারি, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে। ডাক্তার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, চিকিৎসার কোনো কিছু আমাদের হাতে নাই, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো যতটুকু বোঝা যাচ্ছে ছেলেটা হয়তো আর বাঁচবে না। আরেকজনের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, কাশেম। দর্শক এই মুহূর্তে আমরা আমাদের গণমাধ্যম থেকে দেখছি যে গাজীপুরের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে যে গতকালকে ভাঙচুরকে কেন্দ্র করে পাল্টা হামলার ঘটনা ঘটেছে, সেখানে গুরুতর আহত আরাফাতকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি তথ্য জানিয়ে বলছেন যে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন গাজীপুরে হামলার ঘটনায় আহত 8 জনের মধ্যে 2 জনকে রাখা হয়েছিল আইসিইউতে। আর তাদের মধ্যে একজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আর বাকি যে 6 জন আছে তাদের মধ্যে তাদেরকে রাখা হয়েছে আপনার বার্ন ইউনিটে, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ড। আমি জানতাম না যে এরকম হাসপাতালে ওয়ার্ড আছে কিনা, যে বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য আলাদা চিকিৎসার জন্য একটা ওয়ার্ড করা হয়েছে। আচ্ছা, তো পরিচালক বলছেন আহতদের চিকিৎসার জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে। আর আগামীকালকে থেকে মেডিকেল বোর্ড তাদের সার্বিক চিকিৎসার ব্যবস্থা করবেন। আর যিনি আইসিইউতে ডিউটিরত চিকিৎসক আছেন ডাক্তার সৌমেন দে, তিনি বলছেন যে গতকালকে আমাদের এখানে কাশেম যার বয়স 17 এবং ইয়াসিন আরাফাত সাগর যার বয়স 25 এই নামে 2 জন রোগী রয়েছে। এর মধ্যে কাশেমকে প্রথম দিন আনা হয়েছিল, আর রবিবার দিবাগত রাত 3:30টার দিকে খুবই গুরুতর মুমূর্ষ অবস্থায় আনা হয়েছিল ইয়াসিন আরাফাতকে। তো কাশেমের মাথায় অপারেশন করা হয়েছে, তিনি কিছুটা ভালোর দিকে, কিন্তু ইয়াসির আরাফাতের অবস্থা অবনতির দিকে। আর এই কারণে তাকে সর্বশেষ লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে। তো ডাক্তার বলছেন আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এই পর্যন্ত আমরা যতটুকু দেখছি লোকালি যে সকল রোগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় 99% মানুষ এই ক্ষেত্রে মারাই যায়। আপনার ক্লিনিক্যালি জিন্দা বললো, ব্যক্তিগতভাবে আমরা নর্মালি সবাই মনে করি লাইফ সাপোর্টে যে লোকটা গেছে তিনি মারাই গেছেন, মেশিনারিজ তাকে টিকাই রাখছে। তো আমরা আরাফাতের জন্য দোয়া করি। আর বাকি 6 জন যারা আছেন তাদের মধ্যে আছেন কাজী ওমর হামজা, শুভ শাহরিয়া, ইয়াকুব আলী, আব্দুল ইমন, সাব্বির খান হিমেল, তারা সবাই মাথায় ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত আছেন। এখন এই নিউজ গণমাধ্যমে আসার পর কমেন্টের মধ্যে আওয়ামী লীগের অনুসারীরা উল্লাস করছেন। আমাদের যে নিউজ লাইনের হেডিংটা এটাও একটা কমেন্ট থেকে নেওয়া, যে একটা উইকেটের পতন হয়ে গেছে। এখন দেখেন এগুলার ফলে আসলে কি কি ঘটবে জানি না, এটা একটা মার্ডার কেস ক্রিয়েট হবে, অনেক মানুষই মামলার আসামি হবেন। আর অপরদিকে আজকে এমনি তো গাজীপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। ছাত্ররাও যারা আছেন অতি উৎসাহী ভূমিকা থেকে বিরত থাকুন। দেশকে স্বাধীন করছেন দ্বিতীয়বারের মতন আপনাদের ভাষায়। তো স্বাধীন দেশে আপনি নিজে ফেসিবাদ কায়েমের জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু পাল্টা ঘটনা ঘটে যাবে। এই যে ঘটছে দেখেন কার কি হয়েছে, যে ছেলেটা এখন মারা যাচ্ছে, যারা আহত হয়েছে মুমূর্ষ অবস্থায় আছে, চিকিৎসা চলতেছে, বাট তার পরিবারের কি হবে? অপশক্তির প্রয়োগ করতে যাবেন না। সারা বাংলাদেশে যেগুলো ঘটছে সবগুলো কিন্তু কাম্য না। এটাকে এক শ্রেণীর মানুষ আমরা উৎসাহ দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা উৎসাহের কাজ না। এখন করতে গিয়ে কি হলো, নিজের জীবনটাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন। তো এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।